যেখানে আপনারা ওই এলাকার সবগুলো বাসিন্দাকে ঐক্যবদ্ধ আমরা করবো যে তোমার পুরো এলাকা বদলে দেবে। তোমাদের এই ছোট ছোট আলাদা আলাদা বাড়ি, সবাই যেমন আলাদা আলাদা একটা গাড়িতে চড়তে চায়। কোন সভ্য শহরের বৈশিষ্ট্য এই না যে ওখানে সবাই একটা প্রাইভেট কার চলে। মানে সভ্য বলতে কোট আন কোট আমি বলে নিলাম, কারণ ওই সভ্যের নানান রকম ধারণা আছে। মানে যেখানে মানুষের প্রতি বিবেচনা আছে সেখানে এইরকম জিনিস না সবাই একটা প্রাইভেট কার চলবে, বরং সেখানে বড়লোকরা মানে ধনীরা তারাও গণপরিবহন ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এইরকম গণপরিবহন ব্যবস্থা করবে। সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। ধনীরা গণপরিবহন ব্যবহার করতে পারে সেই রকম গণপরিবহন ব্যবস্থা আমরা যদি রেল, বাসে কিংবা মানে মেট্রোতে এই ধরনের জায়গাগুলোতে গড়ে তুলতে পারি, তাহলে এই যে প্রাইভেট পরিবহন ব্যবহার তার উপর হাই ট্যাক্স আরোপ করা উচিত। তুমি একটা লোক একটা বড় গাড়ি চড়ে যাচ্ছ, ওইটুকু জায়গায় 10 জন লোক দিতে পারে, তাই না? মানে আমরা কি মানে করছি নাকি? আমাদের কি আমরা যে প্রাইভেট কারের বিশাল গিয়ে দেখি আজকে কয়টা লোক যায়, সে কয়টা লোক কয়টা বাসের মধ্যে হেঁটে যায়। এবং ঢাকায় যদি আপনার ট্রাফিক ব্যবস্থাপনা এইরকম দাঁড়ায় যে 4টি মানে কোম্পানির 4টি রুটে আমাদের সব বাস ব্যবস্থাপনা করে, যারা প্রাইভেট বাসের মালিক তারা ওখানে শেয়ার হোল্ডার হবে, কিন্তু এটা পাবলিক প্রাইভেট অথবা পাবলিক কোম্পানি আকারে চলবে। আমরা প্রয়োজনে মানে এই যে ব্যবস্থাপনাগত কিছুদিনের জন্য আমরা অনেক দক্ষ এমনকি বিদেশি প্রতিষ্ঠানকে আনতে পারি এখানকার ট্রেন আপ করার জন্য লোকজন দিয়ে দ্রুত এই ব্যবস্থাপনায় যাওয়া সম্ভব। তো সেই রকম ভাবে আপনি যে একটা এলাকার মানুষকে কনভিন্স করতে পারেন যে তোমাদের এই আলাদা আলাদা বাড়িগুলো তোমরা কিছুদিনের জন্য অন্য স্থানে স্থানান্তরিত হও, 2 বছর কিংবা 3 বছরের মধ্যে সবগুলো বাড়ি ভেঙে ওইখানে হাইরাইজ উঠবে এবং প্রয়োজনীয় খেলার মাঠ, স্পেস এগুলো তৈরি করা সম্ভব। এলাকাগুলো একটা ওই যে গুলশানের এক দাম আর ইয়ের আরেক দাম, এইগুলোর চাইতে অনেক বেশি সমতার ব্যবস্থা তৈরি হয়ে যাবে। ওখানের মাটি তার বিশেষ কোনো আলাদা মাটি নেই, একটা জায়গা তার ব্যবস্থাপনা দিয়ে হঠাৎ করে মানে তার কি বলে যে দাম বাড়তেছে। এখন আমরা যদি সারা ঢাকা শহরে মানে একটা জায়গায় সাফল্য দেখাতে পারি, সব মানুষ মনে করবে যে এটা তো বেচার, এবং এইটার জন্য যথেষ্ট প্রাইভেট কোম্পানিগুলো তারা বসে আছে, তারা এই জায়গাগুলোতে ঝাঁপিয়ে পড়বে। তো কোন রাজনৈতিক উদ্যোগ দেখেছে 1 ইঞ্চি জমি ছাড়তে চায় না, এই মনোভঙ্গিটা তৈরি হয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থার দৃষ্টিভঙ্গির কারণে। আপনি রাষ্ট্রের যদি অ্যাপ্রোচ বদলে যায়, উদ্যোগ বদলে যায়, নেতৃত্বের যদি উদ্যোগ বদলে যায়, তাহলে পুরো শহরের সমস্যা সমাধান হওয়ার ব্যাপারগুলো অতি দ্রুত ঘটতে থাকে। হ্যাঁ, আমাদের বড় একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যেতে হবে, অনেক বড় ভাঙচুরের মধ্যে দিয়ে যেতে হবে। অনেক বড় ভাঙচুরের মধ্যে দিয়ে না গেলে এই ঢাকা শহরটাকে আপনি বাসযোগ্য রাখতে পারবেন? আমি তো প্রতিদিন চলাচল করতে করতে দেখি 30 দিনের মধ্যে এটা কিভাবে চলবে, আমাদের নিঃশ্বাস ফেলার জায়গা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা যখন এক্সপ্যান্ডেড হচ্ছে তখন এইটাকে নিয়েই যাচ্ছে, সে নতুন কিছু হচ্ছে না। ঢাকার বাইরে যতগুলো ছোট ছোট শহর হচ্ছে সব এক একটা প্রোটোটাইপ ঢাকা, ঢাকারই এক একটি ছোট ছোট সংস্করণ। এবং সেইখানে যা রকম এখানে আমরা যা যা সমস্যার মুখোমুখি সবগুলো ওখানে নিয়ে কেবল রপ্তানি করা হচ্ছে, ওইখানে একটা নতুন করে হাজির করা হচ্ছে। বাংলাদেশের প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার। এই রকম একটা দেশ যেখানে আমাদের আয়তন কম কিন্তু অসংখ্য মানুষ, কিন্তু আমাদের একটা বিশেষ প্রাকৃতিক অবস্থা আছে, সেইটাকে যদি আমাদের বসবাসযোগ্য করতে হয়, প্রকৃতির উপযোগী করে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে প্রতি ইঞ্চির পরিকল্পনা দরকার। কতটা আমাদের কৃষি জমি থাকবে, কতটা আমরা বসবাস করতে পারবো, কতটা আমাদের শিল্প কলকারখানা হবে, কোথায় আমাদের মানে স্কুল কলেজ হবে, এই সমস্ত কিছু পরিকল্পনা না করলে ওই পাখিও আসবে না। আর আমরা আসলে কংক্রিট এবং যেখানে যেখানে যা ইচ্ছা তাই সেটাই আমরা চাই। তো এই পরিকল্পনার জন্য পরিকল্পনাবিদরা কিন্তু আগে একটা সেমিনার করেছিলাম, সেখানে আমরা গিয়েছিলাম, তারাই এই প্রশ্নটা তুলেছিলেন এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আর না হলে এই যে ঢাকা যেটা ইতিমধ্যে আমাদের দম বন্ধ করে দিচ্ছে, সেই ঢাকারই ছোট ছোট আরো রূপ ইতিমধ্যে সারা দেশময় ছড়িয়ে পড়ছে এই জঙ্গলই।